আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আজ রাজশাহী বিভাগের ৪ জেলায় জামায়াত আমিরের নির্বাচনী জনসভা, দলের রাষ্ট্রনীতি এবং নারী ও সংখ্যালঘু ইস্যুর অবস্থানে সন্তুষ্ট পশ্চিমারা, দাবি মুখপাত্রের। এই অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার রায় ঘোষণা আজ। ১৬ আসামির মধ্যে সাবেক এমপি সাইফুল সহ ৮ জনই পলাতক। নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা ঢাকার নতুন ৩৬ ওয়ার্ডে নির্বাচনী হাওয়া, প্রার্থীদের অঙ্গীকারে পুরোপুরি আস্থা না রাখলেও পরিবর্তনের আশায় ভোট দেবেন বাসিন্দারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী বিভাগে ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফর করে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। প্রথমে নওগাঁ যাবেন ডাক্তার শফিকুর। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠের জনসভায় তার বক্তব্য রাখার কথা। এরপর যাবেন চাঁপাইনবাবগঞ্জে, সেখানে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুরে বক্তব্য দেবেন। পরে রাজশাহীর গোতাগাড়িতে মহিশালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদ্রাসা মাঠে বক্তব্য রাখবেন। জোটের অন্য দলগুলোর শীর্ষ নেতারাও জনসভায় উপস্থিত থাকবেন। সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়ে রাতে নাটোরেই অবস্থান করবেন জামায়াত আমির। পরদিন যোগ দেবেন বরিশালের জনসভায়। রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল সহ নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থান জানতে চান পশ্চিমা কূটনীতিকরা। সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং তাতে বিদেশিরা সন্তুষ্ট, দাবি দলটির। মুখপাত্র ইহসানুল মাহবুব জুবায়ের বলছেন, ভারত সহ সব দেশের সাথেই আত্মসম্মান এবং মর্যাদার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় জামায়াত। বলেছেন, দিল্লি প্রতিবেশী সবার আগে নীতি বাস্তবায়ন করলে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধান সম্ভব। দলটির ভাষ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন বিশেষ কোনো দেশপন্থী রাজনীতি করবে না জামায়াত। দাবি, পাকিস্তানের সাথেও আলাদা কোনো জমজমাট নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী দল বললেও রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের কথা বলছে তারা। 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের পতনের পর থেকেই বিদেশিদের সাথে জামায়াতের বৈঠক আলোচনা খুবই দৃশ্যমান। এসব বৈঠকে তাদের নীতি কৌশল, বিশেষ করে নারী ও সংখ্যালঘু ইস্যুতে দলটির অবস্থান পশ্চিমারা জানতে চেয়েছে, সেটি স্পষ্ট করলেন এই নেতা। জামাতের পলিসি, ওমেন্স পলিসিটা কী হবে, মাইনরিটি পলিসিটা কী হবে, ফরেন পলিসিটা কী হবে, বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের দায়িত্ব পেলে আমাদের সরকার ব্যবস্থাটা কী ধরনের হবে, এগুলো তারা আমাদের জানতে চেয়েছেন এবং এগুলো নিয়ে তাদের সাথে আমাদের অনেক দফা আলোচনা হয়েছে। তাদের আলোচনা, তাদের সে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সরকার গঠনের সুযোগ পেলে শরিয়া বা ইসলামী আইন দলটি বাস্তবায়ন করবে কিনা তাও বুঝতে চেয়েছেন বিদেশিরা। দলের লিডারশিপ, দলের বিভিন্ন কলা কৌশল, আমাদের পলিসি, ফিলোসফি, স্ট্র্যাটেজি, টেকনিক, এগুলো তারা জানতে চেয়েছেন। যে এই একটা দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, ভিন্ন মত আছেন, পাহাড়িরা আছেন, সমতলের আছেন, সব ধরনের মানুষ আছে। রাষ্ট্র পরিচালনার জন্য তো তার একটা কনস্টিটিউশন আছে। এই কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলবে, এটাই তো চলে আসছে, আমাদের এটা চলতে থাকবে আর কি। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা সবার কাছে স্পষ্ট করেছি। এমনও বলেছেন যে তোমরা কোন দেশের কোন মডেল ফলো করবা, নাম বলেছেন অমুক দেশ অমুক দেশ। আমরা বলেছি বাংলাদেশ তো বাংলাদেশি মডেল হবে, সেখানে অন্য কোনো মডেল নাম আনার প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের ঘনিষ্ঠতা নিয়ে কথা উঠলেও নেতাদের দাবি, কেবল বাংলাদেশপন্থী রাজনীতি করছেন তারা। কোনো দেশের দিকেই আমরা ঝুঁকে পড়ে আমরা কোনো দেশপন্থী আমরা হব না, বরং আমরা বাংলাদেশপন্থী। বাংলাদেশের প্রয়োজনে আমরা সবার সাথে কথা বলবো। প্রতিবেশী ভারত নিয়ে রাজনীতির মাঠে নানা সমালোচনা করলেও দেশটির সাথে বিদ্যমান সংকট সমাধানে আশাবাদী জামায়াত। বাস্তব ভিত্তিক অনেকগুলো সমস্যা আছে। যদি আমাদের সরকার গঠনের সুযোগ হয়, তাইলে তো এই সমস্ত মৌলিক ইস্যুগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এক হাতে তালি বাজে না। বাংলাদেশ যেমন উদ্যোগ নেবে, আমার ধারণা ভারতের বিচক্ষণ রাজনীতিবিদ এবং সরকার যারা আছেন তাদেরকেও বিষয়টিকে এগিয়ে আসতে হবে। চীনের সাথে ঘনিষ্ঠতা নিয়ে কোনো দেশের প্রশ্ন আছে বলেও দাবি তার। অন্যান্য ডেভেলপমেন্টরা জিজ্ঞেস করেছেন তোমরা চীনে গেলে কেন, বলে চিন্তা অদ্দেশ্যে তোমরা দাও। পাকিস্তানের সাথে বাড়তি ঘনিষ্ঠতার কথাও পুরোপুরি অস্বীকার করেন এই জামায়াত নেতা। আলাদা কোনো সম্পর্ক কোনো দেশের সাথে নাই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনকে পোড়ানো সহ মোট ৭ জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করবে।
এটি হবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায়। 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ঢাকা জেলার সাবেক এএসপি আব্দুল হালিল কাফি, এএসপি শাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, এসআই আব্দুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। তবে সাবেক এমপি সাইফুল সহ 8 জন এখনো পলাতক। মামলায় সাক্ষ্য দিয়েছেন 23 জন। রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। ঠাকুরগাঁওয়ের ভাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। ভোট করি নাই, একটা প্রশ্ন করছিলাম, ওটা আগের রাত্রে নিয়ে চলে গেছে। আর পরে আমরা সবাই তখন জেলে 24-এ যে নির্বাচনটা হলো সেটা ঠিক মতো হয়। তো এবার পরিবর্তন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকের সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কেন? যে এখানে যে সরকারটা আছে, এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করবে। সেনাবাহিনীর নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায়, আমরা রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এইবার সম্ভাবনা খুব বেশি, এবার একটা সুন্দর নির্বাচন হবে। আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্য দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তারা আইনটা বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশের সুশাসন। রাশিয়ার সাথে প্রায় 4 বছরের যুদ্ধে ইউক্রেনের 55,000 সেনা নিহত হয়েছে। বুধবার ফরাসি এক টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, প্রাণহানির এই তালিকায় স্থায়ী সেনা ছাড়াও যুদ্ধকালীন নিয়োগপ্রাপ্ত সেনারা রয়েছে। এছাড়াও জেলেনস্কি জানান, যুদ্ধরত বিপুল সংখ্যক সৈন্যের খোঁজ পাচ্ছে না সরকার, যাদের অনেকেই নিহত হয়েছে বলে শঙ্কা করা হচ্ছে। এর আগে সবশেষ গত বছরের ফেব্রুয়ারিতে জেলেনস্কি দাবি করেছিলেন যুদ্ধে 46,000 সেনা মারা গেছে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নিহত সৈন্যের আনুষ্ঠানিক সংখ্যা 55,000, যাদের মধ্যে স্থায়ী ও অস্থায়ী সেনা রয়েছে। এছাড়াও আমাদের হিসাবে নিখোঁজ রয়েছে বিপুল সংখ্যক সেনা।